শুরু হচ্ছে আকাশবাণী কলকাতা পডকাস্ট। আজকের বিষয় শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌর্য চৌধুরী। নমস্কার। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত এমন একজন ব্যক্তিত্ব যিনি একাধারে স্বপ্নদ্রষ্টা, শিক্ষানুরাগী এবং সংস্কৃতির ধারক। টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার ও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী। স্বাগত জানাই আপনাকে স্টুডিওয়ে। নমস্কার। বাঙালির ব্যবসা করার ইতিহাস যথেষ্ট প্রাচীন হলেও এখনও বহু ক্ষেত্রে আমরা নিজস্ব উদ্যোগ করার ব্যাপারে কিছুটা সংশয় বা ভয় পাই। আপনার নানান কর্মকাণ্ড এখন মহিরুহে রূপ নিয়েছে। তাহলে এই যাত্রাটা কিভাবে শুরু হলো স্যার, যদি প্রথমে একটু বলেন আমাদের। সবার যাত্রাই যেমনভাবে শুরু হয় সেটা খুবই ছোট আকারে শুরু হয়, সেটা আমার ক্ষেত্রেও সেটা একই হয়েছিল। যেহেতু বিজনেস ফ্যামিলি থেকে আমরা আসিনি এবং ফার্স্ট জেনারেশনের আমরা বিজনেস করেছি, বা আমি যখন শুরু করেছিলাম তখন আমি খুব কম বয়স, আমার তো তখন মাত্র 21 ইয়ার এজ আমার, তখনই আমি শুরু করেছিলাম। এবং শুরুটা হয়েছিল আমার যে শহর চুঁচুড়া থেকে শুরুটা, এবং সেটা একটা বাড়িরই পাশেই একটা, আমাদের নিজেদের গ্যারাজ নয়, বাড়িরই পাশের একটা গ্যারাজ, সেটাকে ব্লেন্ড করে সেখানে শুরু হয়েছিল কম্পিউটার এডুকেশন। সেটাই শুরু, এবং তারপর আস্তে আস্তে এটাই টেকনো ইন্ডিয়া গ্রুপ। এবং এটা কোন সালের কথা বলছি? এটা 1985। তাহলে এই যে চিন্তাটা, যে আপনি ফার্স্ট জেনারেশন বিজনেস পারসন, তো সেটা কিভাবে এলো, এটার আইডিয়াটা? ওই রকম কোনো ভাবনা থেকে ভাবিনি। এটা তখন কিছু টিউশন শুরু করেছি, কারণ নিজেরকে চালাতে গেলে, নিজের এডুকেশনটাকে চালাতে গেলে তখন কিছু টিউশন করতে হতো। বাবা যে জব করতেন সেটা থেকে আমাদের 5 ভাই বোনের এই শিক্ষা এবং তার সব কিছু মিলিয়ে কঠিন ছিল সেটা, যার জন্যে টিউশন করতে হতো। সেই টিউশন থেকেই তখন তারপরে মনে হলো যেটা, যে কম্পিউটার নিয়ে একটা কানে আসছে কথা, কম্পিউটার আসবে, কম্পিউটার শিখতে হবে। তখন আমাদের সময় টাইপ রাইটিং শিখতে হতো। সবাই আফটার কমপ্লিশন অফ মাধ্যমিক বা এডুকেশন সবাই ছুটতো টাইপ রাইটিং যে ইনস্টিটিউশনগুলো ছিল সেখানে। তো তখন আমার মনে হলো যেন এটা ছাড়া আর কিছু ভাবা যায় কিনা। তখন মাথায় এলো যে একটা কম্পিউটার ইনস্টিটিউট করলে কেমন হয়। তখন আমি এবং আমার দাদা গৌতম রায়চৌধুরী দুজনে মিলে ঠিক করলাম যে একটা কম্পিউটার ইনস্টিটিউট করব ফর আওয়ার স্টুডেন্ট, যেটা আমাদের সঙ্গে যারা এখন কোচিং নিচ্ছে আমাদের থেকে বিভিন্ন সেগমেন্টে, তাদের জন্য একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার করব। সেই ভাবনা থেকেই প্রথম ওই 6 জন স্টুডেন্টকে নিয়ে শুরু হয়েছিল এইটা। আমি প্রথমে একটি কথা উল্লেখ করেছিলাম, স্বপ্নদ্রষ্টা, ইংরেজি পরিভাষায় যাকে বলে ভিশনারি। এবং কম্পিউটার যে এই জায়গায় পৌঁছবে, এখন সমাজ কম্পিউটার, এখন এআই এর যুগ চলে এসছে। আপনি কিন্তু বহু যুগ আগে চুঁচুড়ে বসে এটা বুঝতে পেরেছিলেন। কিভাবে? না, বুঝতে পারিনি। জাস্ট আমি বললাম না, খুব ক্যাজুয়ালি এটা শুরু করেছিলাম, এবং এটা যে ভবিষ্যতে কিছু হতে পারে বা এটা নিয়ে যে আমি থাকবো, আমি সেরকম কোনো ভাবনা আমার মধ্যে ছিল না। খুব ক্যাজুয়ালি এটা শুরু করেছিলাম, এবং তারপরে যেটা এটা বাড়তে থাকলো তার নিজের গতিতে। তারপরে এটা আমরা ওই দুর্গাপুরে, তখন অত বড় দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেখানে কম্পিউটার কোনো ট্রেনিং সেন্টার ছিল না। তা সেখানে আমার একজন পরিচিত, তার একটা ছোট্ট একটা 10 বাই 10 ফুটের একটা রুম ছিল দুর্গাপুরের বেনাচিতিতে। তাকে ধরলাম ওই রুমটা দেওয়ার জন্য, যে দুর্গাপুরে দেখি একটা ট্রাই করে কিছু হয় কিনা। দুর্গাপুরে ওইটাতে যখন একটা জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট গেল যেখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার হবে, কম্পিউটার ট্রেনিং হবে, তখন দেখে গেল যে প্রায় 100 স্টুডেন্ট আসতে শুরু করলো যে দুর্গাপুর থেকে যে কম্পিউটার ট্রেনিং শিখবে। কারণ দুর্গাপুর তখন ইন্ডাস্ট্রি বুমিং, এবং প্রচুর ছেলে মেয়ে যারা হয়তো ভাবছে যে কম্পিউটার শিখলে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব পাবে, তখন তাদের জন্য হঠাৎ করে একটা যেন বিশাল অপরচুনিটি এসে গেল, খুলে গেল। এবং তখন সেখানে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার হলো, এবং সেটাই হচ্ছে আমাদেরকে বুস্ট আপ করলো যে এই ধরনের সেন্টারগুলো আরও করা যেতে পারে, আরও স্টুডেন্ট আসবে। এই করতে আমাদের 1985 থেকে 92 অবধি প্রায় মোর দ্যান 100 কম্পিউটার সেন্টার হয়ে গেল। এবং সেটা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে, তারপরে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন সেন্টার, যারা এখান থেকে পাশ করছে তারাই আবার বিভিন্ন জায়গাতে, তারা এখান থেকে কমপ্লিট করে গিয়ে তাদের বিভিন্ন জায়গাতে, কেউ কুচবিহার, কেউ জলপাইগুড়ি, কেউ মিদনাপুর, কেউ খড়গপুর, তারা চাইছে তাদের ওখানে কম্পিউটার সেন্টারটা করতে, এবং তারাই তখন সেখানে কম্পিউটার সেন্টারটা সেট আপ করছে। আমরা তখন সেখানে কম্পিউটার বসিয়ে দিচ্ছি, সেখানে তারা ওখান থেকে স্টুডেন্টরা আসছে, তারা ওখানে অ্যাজ এ আমাদের এমপ্লয়ি হিসাবে তারা কাজ করতে শুরু করলো। এটা করতে দেখা গেলো একটা নেটওয়ার্ক শুরু হলো, যেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভেতরেও কম্পিউটার সেন্টারগুলো তৈরি হলো। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তখন এটাকে অ্যাপ্রুভ করলেন যে তার আন্ডারে যত ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি আছে সেগুলোতে যে এই ধরনের যে আমাদের যে কোর্সগুলো সেগুলো তারা অ্যাপ্রুভ করছেন এবং সেখানে এই সার্টিফিকেটটা একটু ভ্যালিডিফাই করছেন তারা। তো এইগুলো হওয়ার পরে এটা মানে আমাদের যে সার্টিফিকেটটা সেটা দেখা গেল যে জব ক্ষেত্রে এটা মানে ইকুইভ্যালেন্ট টু গভর্নমেন্ট সার্টিফিকেটের মধ্যে কাজ করতে শুরু করলো। তারপরে স্টুডেন্টরা যার জন্য একটা ভরসাও পেলো। এবং আমার সব থেকে বড় পাওনা যেটা যে আমি প্রথমে এটা শুরু করতে পেরেছিলাম এবং লক্ষ ছাত্রছাত্রী আমাদের মধ্যে দিয়ে কম্পিউটার শিখেছে বাংলায় এবং তারপরে তারা বিভিন্ন জায়গায় জব পেয়েছে, তারপরে সারা পৃথিবীতে তারা ছড়িয়ে গেছে, তারা অন্যদেরকে শিখিয়েছে। এই যে একটা কম্পিউটার চেতনাটাকে জাগাতে পেরেছিলাম এবং এখনো যার জন্য গুগল সার্চ করলে দেখা যায় যে ডিজিটাল এডুকেশনটা বেঙ্গলে, সেখানে আমার নামটা পাওয়া যায় যে বেঙ্গলে ডিজিটাল এডুকেশন, হ্যাঁ এটা পাওয়া যায়। তা সেইটা এবং আমার চোখের সামনে দিয়ে এই ট্রান্সফরমেশনটা হয়েছে সেই 1985 টু আজকে 2026, যে টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন যেটাকে বলে, মানে পর আমি নিজের চোখে দেখেছি। এবং সেখানে একটা ছোট্ট গল্প বলি, যখন বিভিন্ন কলেজগুলোতে কম্পিউটার ট্রেনিং সেন্টার হচ্ছে তখন ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ আপনার নৈহাটিতে, ওখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার যেদিন শুরু হবে সেদিন একটা সেমিনার হচ্ছে। তো সেমিনারে হায়ার এডুকেশন মিনিস্টার ছিলেন, ওখানকার কলেজের প্রিন্সিপাল, আরও তারা অন্যান্য কলেজের প্রিন্সিপালদের ইনভাইট করেছেন, প্রচুর স্টুডেন্ট রয়েছে। তা আমি তখন যখন আমার বক্তৃতার মধ্যে আমি তখন বলেছিলাম যে সেটা হচ্ছে 1991-এ এমন একদিন আসবে যেদিন হয়তো আমাদের সামনে কোনো টেলিভিশন থাকবে না, রেডিও থাকবে না, আমাদের সামনে কোনো অন্য কোনো ডিভাইসেস থাকবে না, কম্পিউটারও থাকবে না, একটাই হয়তো ডিভাইস থাকবে যে ডিভাইসের মধ্যে দিয়ে আমরা সব কিছু করতে পারবো। দ্যাট ইজ এই মাল্টিমিডিয়ার দৌলতে সেটা একটা এসে যাবে। এবং তারপরে তো 1998-এ এই মোবাইল ফোনটা লঞ্চ করলো এবং তখন আমার মনে হয় যে আমি কিন্তু কোনো কিছু ভেবে বলিনি, একটা অবচেতন মন থেকেই বলে ফেলেছিলাম যে এমন একটা কিছু আসবে যে একটা হ্যান্ডসেটের মধ্যেই সব কিছু থাকবে। তা সেটা এসে গেছে। এই টেকনোলজিটা আমি নিজের চোখে দেখেছি, এই ডেভেলপমেন্টটা আমি নিজের চোখে দেখেছি, এর সঙ্গে থেকেছি। আমাদের গভর্নমেন্টের বহু এডুকেশন, বহু ডিপার্টমেন্টকে আমরা কম্পিউটারাইজড করেছি, ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্টকে আমরা কম্পিউটারাইজড করেছি। ভোটার আইডি কার্ড যখন চালু হলো তখন আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী ভোটার আইডি কার্ডের সঙ্গে থেকে ভোটার আইডি কার্ড তৈরি করেছে। অর্থাৎ টেকনোলজিটার সঙ্গে আমরা আগেও ছিলাম, এখনো আছি। একটা গোড়ার প্রশ্ন করব, যখন বাড়িতে আপনি বললেন যে আপনি এই পথে এগোচ্ছেন, তখন রিয়াকশনটা কি ছিল সেই সময় চুঁচুড়ে দাঁড়িয়ে? কোনো রিয়াকশন হয়নি, কারণ আমার বাবা মা খুবই লিবারাল, আমার ফ্যামিলিতে খুবই লিবারাল। তা আমি ক্লাস 9 থেকেই তারা আমাকে বলে দিয়েছিলেন যে তুমি তোমার মতো করে কিছু ভাবতে পারো। কোনোদিন জীবনে না কখনো কোনো কিছু করতে গিয়ে মানে আমাকে জিজ্ঞাসা করতে হয়নি, বা বাবা মা কখনো ভাবেননি যে আমি কোনো কিছু খারাপ কিছু করতে পারি বা অন্য পথে বিপথে যেতে পারি বা কিছু, কখনো ভাবেননি। তার জন্য সেই কনফিডেন্স তাদের ছিল। তো যখন আমরা এটা করলাম তখন তারা হ্যাপি হয়েছিলেন এবং যে এটা চাকরি না করে একটা নতুন কিছু করছি এটাতে তারা খুব আনন্দও পেয়েছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে তো তাই সেই আনন্দের বহিঃপ্রকাশ তারা বহুভাবে করেছেন। সেদিন যদি তারা আমাকে না ছাড়তেন, যেটা অধিকাংশ বাঙালি পরিবারেই যেটা ঘটে, যে বাবা মা ছাড়তে চান না, একটা মানে নির্দিষ্ট চাকরির মধ্যে দিয়ে ছেলে মেয়েকে ঢুকিয়ে দিতে চান, তা সেই চ্যালেঞ্জটা আমরা কখনো ফেস করিনি, যার জন্য আমাদের পক্ষে কাজটা করতে খুব সুবিধা হয়েছিল। এই সমর্থনটা কাজে এসেছিল সেই সময়। আমি অঙ্কুরের কথা উল্লেখ করেছিলাম, সেটা পরে বনস্পতি হলো। মানুষ সত্যম রায়চৌধুরীতে ফিরি, আপনার ছেলেও এখন একজন সফল শিল্পপতি, কিন্তু আপনি অভিভাবক হিসেবে কিরম ছিলেন এবং এখন কেমন আছেন? দেখুন, অভিভাবক হিসাবে আমি যে নিজে খুব ভালো তা নয়, কারণ হচ্ছে যে হয়তো ছেলেকে আরও যতটা সময় দেওয়া উচিত ছিল আমি সময়টা দিতে পারিনি। ওর হয়তো এক্সপেকটেশন ছিল আমি আরও অনেক বেশি সময় দেবো, হয়তো সময়টা দিতে পারিনি। সেটা যে সময়ের অভাবের জন্য তা নয়, কিন্তু আমি খুব ইন্ট্রোভার্ট অ্যাকচুয়ালি। আমি নিজে খুব কম কথা বলি বা কম কথা বলতে পারি, বা ওই নিজের থেকে খুব চেয়ে কোথাও কিছু করা এটা আমি কখনোই করতে পারি না। তা সেখানে ওর এক্সপেকটেশন ফুলফিল হয়েছে কিনা আমি জানি না, তবে ও কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যেহেতু আমি এতদিনের আমার এক্সপিরিয়েন্স, এত বছর এক্সপিরিয়েন্স, নিজে হাতে করে তৈরি করা, তার একটা সেলফ এস্টিম তো আমার থাকেই যে আমি এটা তৈরি করেছি, এতগুলো ইউনিভার্সিটি তৈরি হয়েছে, এতগুলো স্কুল তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, হান্ড্রেডস অফ ক্যাম্পাস তৈরি হয়েছে, তার একটা সেলফ এস্টিম থাকেই। হয়তো সেইখানে গিয়ে আমার মনে হয় যে হয়তো ছেলে খুব ইন্টেলিজেন্ট, ও হয়তো ওর মতো করে করতে চাইছে, কিন্তু আমি আবার মাঝে মাঝে জ্ঞানটা দিয়ে দিই যে না এটা না, এরকম করলে ভালো হয়। ও হয়তো সেটাতে ভাবছে যে না, হয়তো বাবার মেথোডোলজিটা বাবার মতো, আমার মেথোডোলজি আমার মতোই হওয়া উচিত। তখন হয়তো একটা কনফ্লিক্ট আসে, কিন্তু তাও আমি ম্যানেজ করি সেটা। তখন আমি বললাম যে না, আচ্ছা তুমি তোমার মতো করে করো, ওকে। তা সেইটা একটা কনফ্লিক্ট হয়, যে আমার ভাবনা ওর ভাবনার মধ্যে একটা কনফ্লিক্ট ডেফিনেটলি হয়। তবে আস্তে আস্তে হয়তো কাজ করতে গিয়ে ও তো এখন ইয়াং, ও হয়তো আরও একটু বুঝতে শিখবে, আমিও হয়তো ওর মতো করে আর একটু ভাবতে শিখবো। তো এইটা করতে করতে হয়তো এমন একটা সিনার্জি হবে যেটাতে হয়তো বাবা ছেলে দুজনে হয়তো সমান তালে তাল মিলিয়ে চলবে। কিন্তু এখন একটু কনফ্লিক্ট হয় আমার। একটা আধ্যাত্মিক যোগ আপনার মধ্যে আছে, সেটা কি এখনও আছে? এখনও আছে, ছোটোবেলা থেকেই আছে। আমি ওই একটা টান ছোটোবেলা থেকেই আমার কাজ করে। মাঝে মাঝে মনে হয় যেন এত চাপ যদি মাথায় না থাকতো, এত কিছু, এত মানুষের
যদি এক্সপেকটেশন আমার উপর না থাকতো, এত প্রায় 10-12 হাজার এমপ্লয়ি যদি আমার কাছে না থাকতো, তাহলে হয়তো আমি যে কোনো সময় ফোনটা সুইচ অফ করে আমি চলে যেতে পারলে আমি খুব খুশি হতাম। মাঝে মাঝে টানে আমাকে, কিন্তু আমার মনে হয় যে এত দায়িত্ব নিয়ে ফেলেছি, এসে গেছে এত দায়িত্ব, এত জনের কাজ, এত ফ্যামিলি ডিপেন্ড করে আছে। প্রতি বছর 25-30 হাজার নতুন ছেলে বেরোচ্ছে, তাদের একটা করে তাদের ফ্যামিলি আপলিফমেন্ট হচ্ছে। তা এটা ছেড়ে যেতেও পারি না, কিন্তু আমার মনে হয় যে মানে হয়তো কোনো একদিন সুইচ অফ করে চলে যেতে পারলে বা কোথাও একটা নিজের মতো থাকতে পারলে হয়তো আমার খুব ভালো লাগতো। জানি না এই ভাবনাগুলো আদৌ সত্যি হয় কিনা, জানি না। কিন্তু ওই যে আমি বললাম না যে এই যে বিজনেস থেকে এসেছি, নিজের তো ইচ্ছায় আসেনি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি টিচার হব, আমি টিচার হব, বাচ্চাদের পড়াবো, এটা আমার খুব ইচ্ছা ছিল যে এটাই তো জীবন, এটাই হবে। কিন্তু সেই জীবনটাতে হয়তো টিচার হয়েছি যখন আমি নিজের ইউনিভার্সিটি কলেজ তৈরি হয়েছে, তখন কিছু কিছু ক্লাস আমি নিয়েছি, কিছু ক্লাসে গেছি, কিন্তু মানে পরিপূর্ণ টিচার হতে পারিনি, একটা অ্যাডমিনিস্ট্রেশনেই থেকে গেছি। তো সেইটা আমার মধ্যে কাজ করেছে। স্পিরিচুয়ালিটিও তাই, একটা টানে সবসময় আমাকে, এবং সেটা হয়তো কোনো দিন আমার ছেলেকে যদি আমি পুরোপুরি এটাকে হ্যান্ড ওভার করতে পারি, তাহলে হয়তো আমি সেরকম কিছু ভাবতেও পারি আর কি। এবং আপনার সন্তানও কিন্তু নিজে যেটা চেয়েছে সেটাই করেছে, আপনি কতটা তাকে উৎসাহ দিয়েছেন তার পথে? আমি তাকে সবসময় বলি যে ও যেটা করতে চায় সেটা করবে, ওর যদি এবং সেটা করার পরে যদি মনে হয় যে আমি যে কাজটা করছি সেই কাজটাতে ওর সময় দেবে, সেই কাজটা যতটুকু পারবে সেটা করবে। কারণ এখন অবধি আমি মনে করি আরও কিছুদিন আমি কাজ করব, সুতরাং সেটাতে ওর খুব কমফোর্টেবল। আমি বলি তুমি কমফোর্টেবল থাকো, এবং তোমার একটা কাজ যেটা তোমার কাজ, যেটা তোমার বিজনেস, তুমি করেছো, তুমি এটাকে বিল্ড করেছো, সেটা তুমি করো। তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আমার কাছে তুমি শেখো, 1, 2, 3 ইউনিট করে তুমি সেগুলো দেখভাল করতে থাকো। এভাবে তুমি এসো, এবং কিন্তু তোমাকে করতে হবে। আমি যেমন ক্রিয়েট করেছি, তোমাকেও ক্রিয়েট করতে হবে। এই নয় যে আমি করেছি মানে তুমি সেটাকে করবে, তা নয়। ইউ হ্যাভ টু ক্রিয়েট সামথিং। দুটো জিনিস জানার আছে সত্যমবাবু। একটা হচ্ছে যে আপনারা ছাত্রদের তৈরি করেন একটা সেট কারিকুলামে, কিন্তু ইন্ডাস্ট্রিতে যেখানে তারা এমপ্লয়েড হবে তাদের একটা এক্সপেকটেশন, প্রত্যাশা থাকে। এই দুটোর মধ্যে যে ফারাকটা, সেটা আপনারা কীভাবে পূরণ করেন? দ্বিতীয়টি হচ্ছে আপনাদের গ্রুপের শিক্ষার ক্ষেত্রে মানে মোটোটা কি, যেটা আপনাদের একটা বার্তা যেটা নিয়ে আপনারা এগিয়ে চলেন? একটা হচ্ছে যে আমরা এই ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিটা কিন্তু প্রথম থেকেই আমরা সেটাকে রেখেছি। এবং একটা ইন্ডাস্ট্রির কি রিকোয়ারমেন্ট হতে পারে, তাদেরকে ডিম্যান্ড হতে পারে একটা বাচ্চার কাছ থেকে, সেটা কিন্তু আমরা সবসময় সেই কারিকুলামটাকে আমরা সবসময় নর্মাল একাডেমিক্সের পাশাপাশি আমরা সেই কারিকুলামটাকে সবসময় আমরা রেখেছি। এবং যার জন্য প্রথম যে টেকনো ইন্ডিয়া সল্টলেক যখন ক্যাম্পাসটা হলো, তখন সেখানে অনেক ইন্ডাস্ট্রিকে আমরা এখানে নিয়ে এসেছিলাম। অনেক ইন্ডাস্ট্রি তখন ওইখানে আমাদের ক্যাম্পাসে তারা তাদের সেট আপ করে কাজ করছিলেন, এবং সেখান থেকে আমরা ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপটা আমরা সেইভাবেই প্রথম থেকে আমরা চালু করেছিলাম। এবং যাতে ইন্ডাস্ট্রি স্টুডেন্টরা আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম ইন্ডাস্ট্রিতে যেতে পারেন, এবং সেই ধরনের ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বাচ্চাদেরকে তৈরি করেছি। ওকে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমার মোটোটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা, এবং এই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে গিয়ে আমি কোনো কম্প্রোমাইজ কখনো করিনি, নেভার। এবং এইটা মনে হয়েছে যেটা আমার কাজ হচ্ছে যে এক্সপেকটেশন নিয়ে তার একটা বাচ্চার বাবা মা আমার কাছে ছেলেটিকে দিয়েছেন, সেই এক্সপেকটেশনটা যে আমি ফুলফিল করতে পারি, তাকে কমপ্লিটলি কোয়ালিটি এডুকেশন দিতে পারি, তাকে কমপ্লিটলি একটা হিউম্যান বিং হিসাবে তাকে আমরা তুলে ধরতে পারি, তাকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। এইটা কিন্তু আমি সবসময় ভেবেছি। সত্যমবাবু, অনেক কিছু জানা হলো, অনেক কিছু জানা বাকি রইল, কিন্তু সময় শেষ হয়ে আসছে। তাও একটা জিনিস জানতে ইচ্ছে করছে, একদম শেষ প্রান্তে এসে আপনি বহু সম্মান পেয়েছেন, বহু কিছু অর্জন করেছেন, কিন্তু এখনও সামনে কি কি লক্ষ্য, কি কি অর্জন করা আপনার বাকি? এবং দ্বিতীয়ত, যারা যেসব বাঙালি শিল্পপতি হতে চায়, ছোট উদ্যোগপতি হতে চায়, তাদের জন্য আপনার বার্তা কি? আমি তো বলেছি আপনাকে যে আমার জীবনের কোনো লক্ষ্য কখনো নেই, এবং আলটিমেট কি করেছি সেটা নিয়ে কখনো আমি যেমন কোনো ভাবিনি, এবং আগামী কি ভাববো সেটাও কখনো আমি ভাবিনি। ওকে। সুতরাং মানে আমার কোনো লক্ষ্য এটা ছিল না। শুধু বলতে চাই, যারা কাজ করতে আসবেন বা যারা ইন্ডাস্ট্রি করবেন বা আমাদের যারা তরুণ প্রজন্ম যারা কাজ করবেন, তাদেরকে একটাই বলি যে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, নিজেকে ট্রাস্ট করতে হবে, এবং যে কাজটা করবেন সেই কাজটা মানে ব্রেন এবং হার্ট দুটোকে একসঙ্গে ইউজ করে তারা কাজটা করবেন, এবং ডেডিকেটেডলি কাজ করলে সব কাজ সাকসেসফুল হতে বাধ্য, এবং এটা হবে, এটা আমি বিলিভ করি। সত্যমবাবু, আকাশবাণীতে আপনি আজ এসেছেন, প্রথম দিন আপনি বলছিলেন আমরা ঢোকার আগে, এর সঙ্গে আপনার একটা বড় যোগ আছে। আগে কিন্তু আপনি বহুবার অতিথি হিসেবে আকাশবাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এই স্মৃতিটাই যদি একটু ভাগ করে নেন আমাদের সঙ্গে। হ্যাঁ, মানে আকাশবাণী অনেক দিনের স্মৃতি। আকাশবাণী তো আজকের আকাশবাণী আমার কাছে একটা আবেগ, এবং বাড়িতে প্রথম জ্ঞান হওয়ার পর থেকেই
এই আকাশবাণী নামটাই তো কানে ভাসে এবং রেডিওই তখন মাধ্যম ছিল, তাই না? তা সেইখান থেকে একটা আবেগ। তারপরে যখন সুযোগ পেয়েছি, যখন সুযোগ এসছে, যখন আকাশবাণীর প্রথম কোনো একটা, আমার মনে আছে কোনো একটা প্রোগ্রামে আকাশবাণীর কোনো একজন কাছে গিয়েছিলেন, ওই জাস্ট তারা একটা ছোট্ট কয়েক মিনিটের জন্য আমার সঙ্গে কথা বলেছিলেন, সেটা নিয়েই আমার ভীষণ গর্ববোধ হয়েছিল যে আকাশবাণীতে কিছু বলতে পারলাম। হ্যাঁ, এবং তখন যখন গলাটা আমার শুনতে পেলাম রেডিওতে, আমার একটা ভয়েস, সেটা আমাকে দারুণভাবে আমাকে খুশি করেছিল। মানে অনেক কিছুতে খুশি হওয়ার না, এটাতে অনেক বেশি আবেগ, অনেক কিছু খুশি। জীবনে তো অনেক ইন্টারভিউ দিয়েছি, শয়ে ইন্টারভিউ দিয়েছি, বিশেষ করে বিভিন্ন দূরদর্শনে, চ্যানেলে, কিন্তু আকাশবাণী একটা আবেগ। আকাশবাণীর ইন্টারভিউটা আমার কাছে সবসময় ভেরি স্পেশাল। তাছাড়াও আমি একটা প্রোগ্রাম করতাম, 5 বছর এই প্রোগ্রামটা চলেছিল। সেটা আমার জীবনের কথা বলতাম, আমার ভালো লাগার কথা, কবিতা পড়তাম, বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা আমাকে প্রশ্ন করতেন, আমি সেটাকে উত্তর দিতাম, এবং এই দারুণ পপুলার হয়েছিল। অনেকে আমাকে এটা নিয়ে ফোন করতেন, বলতেন যে দারুণ লাগছে। মনে হয় কোনো একটা উইকে, কোনো একটা স্যাটারডে বা সানডে বিকেলের দিকে প্রোগ্রামটা হতো, এটা করেছি। তাছাড়াও যখন কোনো প্রোগ্রাম হয় তখন আকাশবাণীর রিপ্রেজেন্টেটিভ থাকেন, আমি কিন্তু স্পেশালি তাদেরকে সময় দিই এবং আমি এগিয়ে গিয়ে তাদের সঙ্গে কথা বলি। কদিন আগেও একটা স্পোর্টস ইউনিভার্সিটিতে আমাদের একটা এই ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ হলো, সেখানে আকাশবাণীর যিনি ছিলেন, আমি গিয়ে তার সঙ্গে আমি কথা বললাম এবং এটা নিয়ে, ইউনিভার্সিটি নিয়ে এবং আমাদের হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটা নিয়ে আমি কথা বললাম। তা সুতরাং আকাশবাণী আমার অনেক ভালো লাগার জায়গা, এটা আবেগের জায়গা। শিল্পপতি ছাড়াও মানুষ সত্যম রায়চৌধুরীকে জানার অনেকেরই আগ্রহ থাকবে। আমরা দেখলাম আপনি সুকণ্ঠের অধিকারী এবং সুবক্তাও। এটার কি আপনি চর্চা করেছেন ছোটবেলা থেকে এবং এখনো কি করে থাকেন? না, চর্চা কিছু করিনি। আমি যা করি নিজের মতো করেই করি। যেমন আমার অনেকগুলো বই আছে, প্রায় 30-32টা বই আছে আমার। তখন সেটা আমার প্যাশন থেকে করা, আমার নিজের প্যাশন থেকে লেখালেখি করা। পড়াশুনো ছোটবেলা থেকেই করি, পড়াশোনার চর্চাটা ছোটবেলা থেকে আছে, বাড়ি থেকেই পেয়েছি। তার সঙ্গে লেখালেখি করি। আর কবিতা বলা বা স্টেজে কোনো পারফর্ম করা, এটা সেটা নিজের মতো করেই করি। সেটা মানুষের হয়তো ভালো লাগে। লেখা কখন শুরু করেন? কোনো টাইম ধরে কখনো লিখি না আমি। যখন যেটা মনে হলো, হয়তো কিছুদিন লিখলামই না, তারপরে যখন মনে হলো, বা আমি প্রচুর ট্রাভেল করি, এই ট্রাভেলের সময় প্রচুর টাইম পাই, তখন লেখালেখি করি। তারপরে আমি ধরুন রাতের দিকে ওই টাইমটা নিয়ে নিই, রাতের টাইমটা নিয়ে নিই। রাতে অনেকটা টাইম, ধরুন আপনার 9টা থেকে 12টা 1টা অবধি তো অনেক টাইম পাওয়া যায়, ওই সময়টা লেখালেখির এটা থাকে। হয়তো বেড়াতে গিয়ে অনেক সময় 10-15 দিন ফ্যামিলি নিয়ে বেড়াতে গিয়ে সেই টাইমটাও প্রচুর টাইম পাই, সেই সমস্ত জায়গাগুলো থাকে। এরকম চলতে থাকে। এটা কোনো পার্টিকুলার কোনো নিয়ম মেনে করি না আমি, আমার মতো করেই। কোন বয়স থেকে আপনি লেখালেখিতে এলেন, মানে আপনার ইচ্ছে হলো আপনি লিখবেন? সেটা অনেক পরে, আমার 45-46 ইয়ার্স যখন আমার এজ, তখন থেকে। তার আগে কখনো এইভাবে লেখালেখি করিনি। হয়তো চিঠি লিখতাম, আমাদের সাথে চিঠি লেখার একটা ধারা ছিল, ভালো চিঠি লিখতাম। সেটা হয়তো যাকে চিঠি পাঠাতাম তার বলতে খুব দারুণ চিঠিটা হয়েছে, চিঠি লিখতাম। বা হয়তো কোনো স্কুল কলেজে কোনো টপিক্সের উপরে লেখালেখি করতাম, কোনো এসে লিখতাম, বা হয়তো কোথাও কোনো গল্প লিখতাম। কিন্তু এরকমভাবে কখনো লেখালেখির মধ্যে আসিনি। কিন্তু আমার মনে হলো যেন যে ভালো লাগছে, তখন এই ভালো লাগা থেকেই শুরুটা করেছিলাম। এবং কি কি বিষয় নিয়ে আপনি লিখতে ভালোবাসেন? আমার মেনলি জীবনী নিয়ে, যেটা আমার ফর ইউ সিরিজ আছে, যেটাতে আমার 8টা বই আছে। রামকৃষ্ণ ফর ইউ, বিবেকানন্দ ফর ইউ, নেতাজি ফর ইউ, নিবেদিতা ফর ইউ, মহাত্মা ফর ইউ, এরকম আমার 8টা বই আছে এবং সেটা খুবই পপুলার এটা। তারপর এবার যেমন আরেকটা বই আমার বেরোচ্ছে, ঋষি অরবিন্দ ফর ইউ, সেটা বেরোচ্ছে। তাছাড়াও আমার বিরহের অন্তরালে বলে একটা বই আছে, যে জন কিটসের জীবনী নিয়ে। তো 24 বছরের একটা জীবন, সেটা জীবনটা নিয়ে, তার প্রেম, তার বিরহ, সেটা নিয়ে একটা বই আছে। কবিতীর্থ বিলেত একটা আছে, যে আমি বিলেতে যখন আমি লন্ডনে গিয়ে অনেকগুলো কবির বাড়ি ঘুরেছিলাম, তাই কবিতীর্থ বিলেত নামে একটি বই এসেছিল, তারই একটা ইংলিশ ভার্সন এসেছিল, পোয়েটিক পিলগ্রিমেজ। তো এরকমভাবেই আর কি। আমার দুনিয়াদারি একটা আছে, যেটা আমি যেহেতু আমি ট্রাভেল করি, সেহেতু ট্রাভেলের এক্সপিরিয়েন্স নিয়ে একটা দুনিয়াদারি কয়েকটা সিরিজ আছে, এরকম আর কি। সত্যমবাবু, মূল্যবোধ একটা বড় ভূমিকা পালন করে আপনার জীবনে এবং আপনার দর্শনেও। কিন্তু ডিজিটাল যুগে দাঁড়িয়ে, এআই এর যুগে দাঁড়িয়ে, এখন আপনি এডুকেশনের সঙ্গে বহু বছর ধরে যুক্ত, সেটাও পাল্টে যাচ্ছে। মূল্যবোধের জায়গাটা কি কোথাও ক্ষয় হচ্ছে? হ্যাঁ, একটা জায়গা আছে যেটা মনে হয় যেন যে কিছুটা হলেও তো একটু, মানে আমাকেও ভাবতে হয় এটা, যে এই যে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে এত কিছু দেখি, তার মধ্যে হয়তো অনেক কিছু সত্যি নয়। হ্যাঁ, কন্টিনিউয়াসলি বিভিন্ন জন বিভিন্নভাবে অনেক কিছু করছেন, অনেক কিছু লিখছেন, অনেক কিছু দেখতে পাচ্ছি, যেগুলো ডেফিনেটলি মনে হয় যেন আমাদের একটা অবক্ষয় বা একটা মূল্যবোধ বা একটা সামাজিক অবক্ষয় কেমন যেন চলছে। একটা অসত্য কথা, একটা অসত্য কাহিনী, একটা অসত্য কিছু প্রতি মুহূর্তে স্ক্রিনে ভেসে ওঠে। এগুলো খুব কষ্ট হয়, খুব দুঃখ দেয়, এবং এর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাও খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু আপনি তো শিক্ষার
মানে শিক্ষার পুরোধা আপনি সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত আপনার অর্গানাইজেশন, সেই ক্ষেত্রে আপনারা মূল্যবোধ কে কীভাবে মেলবন্ধন ঘটান আপনাদের শিক্ষা এটা ব্যবস্থার খুব সঙ্গে? আমাদেরও করতে হয়, এটা ভাবতে হয়। তবে স্টুডেন্টরা কিন্তু খুব ইন্টেলিজেন্ট, এখন স্টুডেন্টরা ভেরি ইন্টেলিজেন্ট এবং তারা অনেক কিছু জানে এবং তাদের কাছে কিন্তু ফাঁকি মারার কোনো জায়গা নেই। কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কি, তাদের কাছে কিন্তু এটা অনেক অনেক বেশি। আমরা যেমন অনেক আমাদের ছোটবেলায় আমরা বুঝতাম না, কিন্তু এখন তারা অনেক বুঝতে পারে, কারণ তাদের হাতের মুঠোয় যে মুঠোফোনটা রয়েছে সেটা থেকে কিন্তু তারা সবসময় মানে ভালোর সঙ্গে মন্দটা হয়তো আছে, কিন্তু ভালোটাও হয়তো তারা ম্যাক্সিমাম টাইম গ্রাফ করছে। তা সুতরাং এটা ছেড়ে দিতে হয় একটা সময়, কি জানেন তো, যে এটা সমাজের উপরে ছেড়ে দিতে হয় এবং যার যার মতো করে তার মূল্যবোধ, যার যার মতো করে তার ভালো লাগা, যার যার মতো করে তার ভালোবাসা তাদেরকে করতে দিতে হয়। এখন যদি সেটাকে আমরা না করতে দিই, তাদের মতো করে না চলতে দিই, তাদের সবসময় আটকে রাখি, তাদেরকে সবসময় আমরা জ্ঞান দিতে থাকি, সেই জ্ঞানটা কোনো কাজে লাগবে না। সুতরাং এইটা ভালো কোনটা মন্দ তাদেরকে, স্টুডেন্টরা এখন অনেক ম্যাচিওর্ড, তাদেরকেই বুঝে নিতে হবে এবং ভালোটার সঙ্গে তাদেরকে চলতে হবে। খারাপটার সঙ্গে চললে একটা গ্রুপ না ডেফিনেটলি খারাপটার সঙ্গে যাবে, এই খারাপটার সঙ্গে গেলে তাদেরও সেটা তারা পরে বুঝতে পারবে যে খারাপটার সঙ্গে গেছে। নিজের মানসিক শান্তির জন্য আপনি বেড়াতে ভালোবাসেন, অনেক জায়গায় গেছেন, মানে একবার যদি আমরা জানতে পারি যে কোথায় কোথায় গিয়ে আপনার ভালো লেগেছে সবচেয়ে, এবং এর সঙ্গে কি ফটোগ্রাফিও আপনার একটা প্যাশন? হ্যাঁ, ফটোগ্রাফি বলতে আগে ক্যামেরা নিয়ে ঘুরতাম, কিন্তু এখন তো ক্যামেরা নিয়ে ঘোরার দিনটা চলে গেছে, আর ঘুরি না। এখন মোবাইলেই ফটো তুলি, প্রচুর প্রচুর ফটো, হয়তো লক্ষ লক্ষ ফটো আমি তুলেছি এবং খারাপ ফটো তুলি না, ফটো ভালোই তুলি। যেহেতু আপনি সমুদ্র পাহাড় দুটির উল্লেখ করলেন আপনার প্রিয় বেড়ানোর জায়গা হিসেবে, কোনো কি একটি আছে যেটির প্রতি আপনার একটু বেশি ফেভারিটিজম আছে? পাহাড় আমাকে খুব টানে, পাহাড় ভীষণ বেশি টানে আমাকে, পাহাড় জঙ্গল। এটার জন্য পাহাড়ে দার্জিলিং আমি একটা হোটেল করেছিলাম এবং সেটা থাকার জন্যই অ্যাকচুয়ালি করেছিলাম ওটা, যে একদম আমার ওইখান থেকে একদম পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পাওয়া যায় এবং ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, এবং ওইখানে আমি গেলে একটু নিজেকে হারিয়েই ফেলি ওখানে, যে ঠিক এইখানেই হয়তো ভেবেছিলাম যে বছরের কয়েকটা দিন ওখানেই থাকবো, বেশ কিছুদিন থাকতামও, আমার ওয়াইফ থাকতো ওখানে, গিয়ে মাঝে মাঝেই থাকতাম। আচ্ছা, তো আমাকে পাহাড় বেশি টানে। ট্যুরিজমে কি একটাই ভেঞ্চার আপনার? একটাই ভেঞ্চার। এখন ছেলে অ্যাকচুয়ালি ওর মাস্টার্স প্রোগ্রাম করে এসছে সুইজারল্যান্ড থেকে, ওই ট্যুরিজম অ্যান্ড কুলিনারি সায়েন্সের উপরে। তো ওর ইচ্ছা যে হসপিটালিটি সেগমেন্টে বড়োভাবে আসছেও, হোটেলস রেস্টুরেন্টস এগুলোতেও আসবে, তো সেইটা ও করছে, ওকে আমি সাপোর্ট করবো সেই জায়গাটাতে। আমি লাইফ অনেক কষ্ট পেয়েছি, যেমন আনন্দও পেয়েছি, কষ্টও প্রচুর পেয়েছি, কারণ এই গত 5 বছরের মধ্যে মানে আমার ভালোবাসার মানুষদেরকে আমি হারিয়েছি। মানে আমাকে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আমার কাজে যারা গর্বিত হতেন, আমার কোনো কাজ দেখে যারা অন্যদেরকে গর্ব করে বলতেন, আমি তাদেরকে 5 বছরের মধ্যে একে একে হারিয়ে ফেলেছি। যার জন্য এখন স্পিরিচুয়ালিটি আরও বেশি টানে আমাকে। এখন মনে হয় যেন যে নিজের মধ্যেই থাকি, এখন বড্ড মানে নিজেকে একাকিত্ব অনেক গ্রাস করে আমাকে। অনেক কিছু আছে হয়তো, কিন্তু নিজের কাছে আমি নিজে একাই। হ্যাঁ, তখন সেটা আমাকে মাঝে মাঝে মনে হয় যেন দূর এসব কী হবে, আজ কার জন্য করি, কী জন্য করি, কেউ তো আর গর্ববোধ করবে না আমার জন্য, কাজের জন্য। আগে যারা আমার ওয়াইফ গর্ববোধ করতো, এখন তো আর করবে না। এটা নিশ্চয়ই বাঙালি সমাজ আপনাকে নিয়ে অবশ্যই গর্ববোধ করে, আপনি যাদের পাশে রয়েছেন সবসময় তারা তো অবশ্যই করে। নিজের মানসিক শান্তির জন্য আপনি কি কোনো আলাদা কিছু করে থাকেন, কোনো প্র্যাকটিস? হ্যাঁ, আমি একটু মেডিটেশন করি রেগুলারই, অনেক বছর ধরেই করি মেডিটেশন করি। আমি একটু এক্সারসাইজের মধ্যে থাকি, মেডিটেশন করি, গান শুনি, আমি কবিতা পড়ি, কবিতা লিখি। এটা আমাকে কিন্তু ওই জায়গাগুলোই টানে, জায়গাগুলো খুব কাম, কোয়াইট। এখন আমরা যেভাবে কথা বলছি এভাবে কি আপনি কথা বলেন? আপনি বলছেন আপনি একটু ইন্ট্রোভার্ট, একটু কম কথা বলেন, কিন্তু রেডিও আপনাকে আমরা সুবক্তা হিসেবে পেলাম। বস হিসেবে আপনি কীরকম যদি একটু বলেন শ্রোতাদের? মানে সেটা তো অ্যাকচুয়ালি আমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট। আমি খুব কঠিন বস নই। আমি যতটা মানে আমাকে বাইরে থেকে যতটা কাঠিন্য মনে হয় আমি ততটা নই। খুব যে বকাবকি করি তা নয়, চেষ্টা করি। বললাম তো, আমি বস হতে চাই না, আমি লিডার হতে চাই। এবং যারা আমার সিনিয়র পজিশনে কাজ করি তাদেরকে আমি সবসময় বলি বি দ্য লিডার, নট দ্য বস। আমি নিজেও সেটা ফলো করি। আপনি একজন বহুমুখী মানুষ, বাকি যে শখ আহ্লাদ এবং পরিবারকে সময় দেওয়া, সেগুলো কি করে আপনি ব্যালেন্স করে চলেন এই মুহূর্তে? সেটা ওই আমি আমার মানে ডেটাকে আমি 8 তিনটে সেগমেন্টে ভাগ করি। মানে আমার জীবনের প্রথম থেকে হচ্ছে 8 ঘন্টা কাজ, এবং একদম ডেডিকেটেডলি 8 ঘন্টা আমি কাজ করব। 8 ঘন্টা নিজের ঘুম এবং প্রাত্যহিক কাজকর্ম যেটা লাগে তার জন্য 8 ঘন্টা সময় লাগে। আর 8 ঘন্টা হচ্ছে আমার নিজের জন্যে। সেই 8 ঘন্টা আমার নিজের পড়াশোনা, আমার লেখালেখি, আমার যে ভালো লাগা, আমার প্যাশন সেটা করা, আমার পরিবারকে সময় দেওয়া, সিনেমা দেখা, আড্ডা দেওয়া, এই 8 ঘন্টা এনাফ। অর্থাৎ এই জীবনটাকে যদি 8 তিনটে ডেটাকে ভাগ করে নেওয়া যায়, তার জন্যে মানে খুব স্মুথ থাকে এটা। আমিও সেটা স্মুথ থাকি তার জন্যে। দুটো জিনিস জানা আছে সত্যমবাবু। একটা হচ্ছে যে আপনারা ছাত্রদের তৈরি করেন একটা সেট কারিকুলামে, কিন্তু ইন্ডাস্ট্রিতে যেখানে তারা এমপ্লয়েড হবে তাদের একটা এক্সপেকটেশন, প্রত্যাশা থাকে। এই দুটোর মধ্যে যে
ফারাকটা সেটা আপনারা কীভাবে পূরণ করে? দ্বিতীয়টি হচ্ছে আপনাদের গ্রুপের শিক্ষার ক্ষেত্রে মানে মোটোটা কি, যেটা আপনাদের একটা বার্তা যেটা নিয়ে আপনারা এগিয়ে চলেন? একটা হচ্ছে যে আমরা এই ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট যে কানেক্টিভিটি, হ্যাঁ, সেই কানেক্টিভিটিটা কিন্তু প্রথম থেকেই আমরা সেটাকে রেখেছি। এবং একটা ইন্ডাস্ট্রির কি রিকোয়ারমেন্ট হতে পারে, তাদেরকে ডিম্যান্ড হতে পারে একটা বাচ্চার কাছ থেকে, সেটা কিন্তু আমরা সবসময় সেই কারিকুলামটাকে আমরা সবসময় নর্মাল একাডেমিক্সের পাশাপাশি আমরা সেই কারিকুলামটাকে সবসময় আমরা রেখেছি। এবং যার জন্যে প্রথম যে টেকনো ইন্ডিয়া সল্টলেক যখন ক্যাম্পাসটা হলো, তখন সেখানে অনেক ইন্ডাস্ট্রিকে আমরা এখানে নিয়ে এসেছিলাম। অনেক ইন্ডাস্ট্রি তখন ওইখানে আমাদের ক্যাম্পাসে তারা তাদের সেট আপ করে কাজ করছিলেন, এবং সেখান থেকে আমরা ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপটা আমরা সেইভাবেই প্রথম থেকে আমরা চালু করেছিলাম। এবং যাতে ইন্ডাস্ট্রি স্টুডেন্টরা আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম ইন্ডাস্ট্রিতে যেতে পারেন, এবং সেই ধরনের ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বাচ্চাদেরকে তৈরি করেছি। ওকে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আমি সবসময় আমার মোটোটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা, এবং এই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে গিয়ে আমি কোনো কম্প্রোমাইজ কখনো করিনি, নেভার। এবং এইটা মনে হয়েছে যেটা আমার কাজ হচ্ছে যে এক্সপেকটেশন নিয়ে তার একটা বাচ্চার বাবা মা তা আমার কাছে ছেলেটিকে দিয়েছেন, সেই এক্সপেকটেশনটা যে আমি ফুলফিল করতে পারি, তাকে কমপ্লিটলি কোয়ালিটি এডুকেশন দিতে পারি, তাকে কমপ্লিটলি একটা হিউম্যান বিইং হিসাবে তাকে আমরা তুলে ধরতে পারি, তাকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। এটা কিন্তু আমি সবসময় ভেবেছি। সত্যমবাবু, অনেক কিছু জানা হলো, অনেক কিছু জানা বাকি রইল, কিন্তু সময় শেষ হয়ে আসছে। তাও একটা জিনিস জানতে ইচ্ছে করছে, একদম শেষ প্রান্তে এসে আপনি বহু সম্মান পেয়েছেন, বহু কিছু অর্জন করেছেন, কিন্তু এখনও সামনে কি কি লক্ষ্য, কি কি অর্জন করা আপনার বাকি? এবং দ্বিতীয়ত, যারা যেসব বাঙালি শিল্পপতি হতে চায়, ছোট উদ্যোগপতি হতে চায়, তাদের জন্য আপনার বার্তা কি? আমি তো বলেছি আপনাকে যে আমার জীবনের কোনো লক্ষ্য কখনো নেই, এবং আলটিমেট কি করেছি সেটা নিয়ে কখনো আমি যেমন কোনো ভাবিনি, এবং আগামী কি ভাববো সেটাও কখনো আমি ভাবিনি। ওকে, সুতরাং মানে আমার কোনো লক্ষ্য এটা ছিল না। শুধু বলতে চাই, যারা কাজ করতে আসবেন বা যারা ইন্ডাস্ট্রি করবেন বা আমাদের যারা তরুণ প্রজন্ম যারা কাজ করবেন, তাদেরকে একটাই বলি যে নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, নিজেকে ট্রাস্ট করতে হবে, এবং যে কাজটা করবেন সেই কাজটা মানে ব্রেন এবং হার্ট দুটোকে একসঙ্গে ইউজ করে তারা কাজটা করবেন, এবং ডেডিকেটেডলি কাজ করলে সব কাজ সাকসেসফুল হতে বাধ্য, এবং এটা হবে, এটা আমি বিলিভ করি। আমরা একটু স্বাদ পরিবর্তন করব। আবৃত্তিকার হিসেবে কিন্তু আপনার একটি পরিচয় রয়েছে। কেমন হয় যদি আপনার একটা আবৃত্তি দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করি? আমি তো রবীন্দ্রনাথকে আশ্রয় করেই থাকি, গীতাঞ্জলির একটি কবিতা দিয়ে শেষ করি তাহলে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। শেষ হলো আকাশবাণী কলকাতা পডকাস্ট। আজকের বিষয় ছিল শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত। এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বললেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। সাক্ষাৎকারটি নিলেন সৌর্য চৌধুরী।